আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএসসি 26 ব্যাচ তোমাদের স্বাগতম রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায়টিতে, অর্থাৎ পদার্থের অবস্থা। আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো বা যেই দেখছেন, যারা নতুন ক্লাস 9-এ উঠেছো, তোমাদের কাছে এটা হয়তো অনেকের কাছে সহজ মনে হতে পারে, আবার অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে। কিন্তু যারা এখন ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট বা ইউনিভার্সিটিতে পড়েন, তাদের কাছে এই জিনিসটা একদমই সহজ মনে হবে যে এটা কি পড়াচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে। তো সেজন্য আগেই বলে দিচ্ছি যে এই অধ্যায়টি শুধুমাত্র নবম শ্রেণীর জন্য, যারা এসএসসি 26 ব্যাচ। এটা দশম শ্রেণীতে যারা পড়েন তাদের কাছে এই অধ্যায়টি খুবই সহজ একটি অধ্যায় মনে হবে, তো আপনারা স্কিপ করতে পারেন। যারা শুধু নবম শ্রেণীতে আছেন, এটা শুধুমাত্র আপনাদের জন্য, কারণ এখানে এই অধ্যায়ের একদম বেসিক কিছু কিছু কথা বলা আছে। আমি এই অধ্যায়টিকে এই কয়টি সাব ইউনিটে ভাগ করছি এবং এই কয়টি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব, এবং এই আলোচনার ভিতরে একদম নর্মাল কথাবার্তা থাকবে। তো আপনারা ক্লাসটি দেখলে, প্রথম যারা 9-এ উঠছে, আমিও যখন প্রথম 9-এ উঠছিলাম তখন আমার এই গ্রাফগুলো দেখে মনে হয়েছিল যে এটা কি। অনেক পড়ার পরে বা আপনাদের যে ব্যাপনের যে পরীক্ষাটা আছে সেটা বুঝতে একটু সমস্যা হয়। তো ধীরে 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 ওইটা রিকভার হয়ে এখন মনে হয় যে এটা অনেক সহজ। তো আপনারা দেখেন, যাদের কাছে এই অধ্যায়টি প্রবলেম নেই তারা এটা না দেখার দেখেন না, তারা এড়িয়ে যান। আর যাদের প্রবলেম আছে তারা দেখেন। তো পদার্থের প্রকারভেদ, পদার্থের ভৌত অবস্থা, পদার্থ কয় রকমের আমরা ভৌত অবস্থা পাই? পদার্থ আমরা পাই হচ্ছে 3টা অবস্থা পদার্থের। পদার্থ পাই আমরা কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয়। তো কঠিন পদার্থ যেটা, কঠিন পদার্থের আমরা কি কি পাই? কঠিন পদার্থের ভর আছে, কঠিন পদার্থের আকার আছে, এবং কঠিন পদার্থের আয়তনও আছে। তরলে আমরা 2 নম্বরে আছে তরল। তরলে কি কি পাই আমরা? তরল পদার্থের ভর পাই এবং তরল পদার্থের আয়তন পাই। তরল পদার্থের কোনো আকার নাই, কারণ তরল পদার্থ আপনি যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকারই ধারণ করবে। আপনি যদি এতটুকু একটা পাত্রে এতটুকু ভর্তি তরল রাখেন, আর এত বড় একটা পাত্রে এই সেম তরলটাই রাখেন, তাহলে এটা কিন্তু একদম তলানিতে চলে আসবে। আকারটা ধরেন আপনি আলাদা শেপের একটা পাত্র নিলেন, ধরেন এমন একটা গোল বড় পাত্র নিলেন। তো এই যে পানিটা এখানে আছে, এটা যদি আপনি এই পাত্রের ভিতরে দেন তাহলে একদম তলানিতে এমন পড়ে যাবে। এবার দেখেন, এ কিন্তু আলাদা আকার ধারণ করছে, যে আকারে রাখবেন সে আকারে ধারণ করবে। কিন্তু আয়তন কেন আছে? আয়তন সমান কি? আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এই যে এই জায়গাতে দৈর্ঘ্য আর এই বরাবর একটা, এটা তো 2D বোর্ড। আমরা যখন 3D বোর্ডে দেখবো তখন এই পাশে একটা প্রস্থ থাকবে আর উচ্চতা থাকবে। সেম জিনিস এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, মানে আয়তন। এখানে গোলীয় বস্তুর আয়তনের সূত্র আবার আলাদা। তো এই আয়তন ধরেন এখানে আপনি যে আয়তনটা পাবেন এই সূত্রে বসিয়ে, এখানে এই বস্তুতে ওই পরিমাণ লিকুইড দিলে যে আয়তন বের করার যে সূত্র আছে সেই সূত্রটা বসালে আপনি ওই তরলে সেম আয়তনটাই পাবেন। তাই আপনি যে পাত্রেই রাখেন না কেন, আপনি তরল পদার্থের আয়তন একই পাবেন, কিন্তু আকার আলাদা আলাদা পাবেন।
আর বায়বীয় পদার্থ, বায়বীয়তে আমরা কি পাই? বায়বীয়তে আমরা শুধু ভর পাই। বায়বীয়তে শুধু ভর পাই, এটা কোনো আকারও নেই, আয়তনও নেই। এখন আকার নেই কেন? কারণ আপনি বায়বীয় পদার্থ একটি ছোট্ট বেলুনের মধ্যে রাখলে সেটা যতটুকু জায়গা দখল করবে, আপনি ওই সেম গ্যাস, ওই সেম বায়বীয় পদার্থটা যদি একটি বড় জায়গাতে রাখেন, একটা বড় ড্রামে রাখেন, ওই সম্পূর্ণ ড্রামের আকারটাও ধারণ করবে। এই ওর আকার নেই। এবার কেন আয়তন নেই? পানির ক্ষেত্রে দেখলেন, পানির হচ্ছে আয়তন আছে, কারণ কি একটা চিপা পাত্রে যখন পানি রাখা ছিল তখন সেই উচ্চতা অনেক বেশি ছিল, যখন সেটা আমি বড় পাত্রে নিলাম তখন তার উচ্চতাটা কমে গেল, কারণ তার আয়তন, একটা নির্দিষ্ট আয়তন আছে। কিন্তু আপনি যখন একটা ছোট বেলুনের ভিতরে বায়ু গ্যাস দিবেন, এই তো ধরেন গ্যাস, সেম গ্যাসটা যদি আপনি একটা বড় বেলুনের ভিতরে দেন, ওই সেম গ্যাসের কণায় আপনার এমন সম্পূর্ণ সারফেসটাই ছড়িয়ে যাবে। এতটুকুই ভিতরে যতটুকু ছিল, এই সম্পূর্ণ বড় জায়গাতেও ঠিক ততটুকু গ্যাসই পুরো জায়গাটায় দখল করে নেবে। তাই বায়বীয় পদার্থের আকারও নেই, আয়তনে নেই। আশা করি এটা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। এবারে আসা যাক হচ্ছে কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্বটা কি? যে আপনার দুইটা, আপনি যখন হচ্ছে কোনো মলিকুল গঠন করেন বা কোনো হচ্ছে পদার্থ গঠন করেন, সেই পদার্থগুলো কিন্তু অনেকগুলা কণা নিয়ে গঠিত হয়। এই কণাগুলার ভিতরে একটা আন্তঃকণা আকর্ষণ বল, আন্তঃকণা বল থাকে। সেটাকে আমরা কি বলি? ইন্টার মলিকুলার এনার্জি। এই যে আন্তঃকণা বলের সাহায্যে একটি পদার্থের একটি কণা আরেকটি কণাকে একজন আরেকজনের কে আকর্ষণ করে, একজন আরেকজনের সাথে মানে বন্ধনে আবদ্ধ হতে চায়। এবার তাদের ভিতরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ইন্টারমলিকুলার স্পেস। ইন্টারমলিকুলার স্পেস, ইন্টারমলিকুলার স্পেসটা কি? যে পদার্থের ইন্টারমলিকুলার স্পেস বেশি, তার ইন্টারমলিকুলার এনার্জি কম। তার মানে কি, যা একটা কণা আরেকটা কণা থেকে যদি দূরে অবস্থান করে, তার এনার্জিটা কম হবে, এবং যদি দুইটা কণা খুব কাছাকাছি অবস্থান করে, তার এনার্জিটা বেশি হবে। তাহলে যেহেতু কঠিন পদার্থের ক্ষেত্রে, একটা কঠিন পদার্থ ধরেন, আমি একটা কঠিন পদার্থ এখানে নিলাম, কঠিন পদার্থের দুইটি কণা ধরেন এতটুকু দূরত্বে আছে, এতটুকু দূরত্বে, আরেকটি তরল পদার্থের কণা এতটুকু দূরত্বে আছে, এবং একটি বায়বীয় পদার্থের কণা এই যে এতটুকু দূরত্বে আছে। অর্থাৎ কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করার কারণে এর যে ইন্টারমলিকুলার এনার্জি বা আন্তঃকণার বল, এটা হচ্ছে বেশি হয়, যার কারণে ও একটা নির্দিষ্ট শেপে থাকতে পারে, এবং ওকে চাপ প্রয়োগ করলে, এর উপরে চাপ প্রয়োগ করলে এর আকার মানে পরিবর্তন করে ফেলতে পারে না। ঠিক এখানে দেখেন, তরলের ক্ষেত্রে কঠিন তরল বায়বীয়, তরলের ক্ষেত্রে দুইটি কণা কঠিন পদার্থ থেকে হালকা একটু দূরে অবস্থান করে। হালকা একটু দূরে অবস্থান করার কারণে ওর যে ইন্টারমলিকুলার এনার্জি, সেটা একটু কমে যায়, সেটা দূরে সরে যায়, তার কারণে ওই যে আকর্ষণটা থাকে, এনার্জির যে শক্তিটা থাকে, সেটা কমে যায়। আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে দুইটি কণা অনেকটা দূরে থাকে, এই অনেকটা দূরে থাকার কারণে তাদের ভিতরে ইন্টারমলিকুলার যে এনার্জি, সেটা নেই বললেই চলে, একদমই নগণ্য অবস্থাতে থাকে সেটা। যার কারণে তরল পদার্থর কণাগুলো দূরে অবস্থান করার কারণে ও একটু নড়াচড়া করতে পারে, যার কারণে ও শেপ হারিয়ে যায়।
আর এটা তো হচ্ছে বিক্ষিপ্ত হয়ে ছুটে বেড়ায় একটা আরেকটার সাথে। একটা আরেকটার সাথে কণা লেগে থাকতে পারে, কিন্তু এখানে দেখেন একটা আরেকটার সাথে এতটাই নগণ্য আকর্ষণ থাকে যে ও ছেড়েও দিতে পারে। এই জন্য ওর আকার এবং আয়তন দুইটাই পরিবর্তন হয়ে যায়, মানে দুইটাই হারিয়ে ফেলে ও, কিন্তু এর আয়তন থাকে, আকারটা হারিয়ে ফেলে। এবার এই যে কণার গতিতত্ত্ব হচ্ছে, আপনি এই যে দুইটা কণা আছে, দুইটা কণা, কঠিন পদার্থকে আমরা জানি যে কোনো কঠিন পদার্থকে আমি যদি তাপ শক্তি দিয়ে তাপ প্রদান করি, তাহলে সেটি ধীরে 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 তাপ অ্যাবজর্ব করে তরলে পরিণত হবে, এবং তরলেও যদি আমি আবার হিট দিই, সেটাও আবার ধীরে 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 তাপ অ্যাবজর্ব করে সেটা বায়বীয় পদার্থে পরিণত হবে। তাহলে এই যে ইন্টারমলিকুলার এনার্জি এবং কণাগুলোর গতিশক্তি, কাইনেটিক যে ফোর্স, আপনার তাহলে কি কণা ইন্টারমলিকুলার এনার্জি মানে আন্তঃকণা আকর্ষণ শক্তি, আন্তঃকণা শক্তি, এবং ওর যে কণাগুলোর গতিশক্তি, এইটা দুইটা কম্বিনেশন করে আমরা যদি কোনো পদার্থ কঠিন অবস্থায় আছে কিনা, বায়বীয় অবস্থায় আছে কিনা, তরল অবস্থায় আছে, এটা ব্যাখ্যা করতে পারি, সেটাই হচ্ছে কণার গতিতত্ত্ব, কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। তাহলে দেখেন তো কণার গতিতত্ত্বটা কি হয়। এই যে কঠিন পদার্থের ক্ষেত্রে দুইটা কণা খুব কাছাকাছি আছে, কঠিন পদার্থের ক্ষেত্রে দুইটা কণা খুবই কাছাকাছি আছে। এবার এই যে দুইটা কণা কাছাকাছি আছে, আপনি যখন একে হিট প্রদান করবেন, হিট প্রদান করলে এ ওর জায়গাতে থেকে কাপাকাপি করতে থাকবে। ধরেন দুইটা কণা খুব কাছাকাছি অ্যাডজাস্ট হয়ে আছে, যখন আপনি হিট প্রদান করবেন এই নিজের জায়গাতে থেকে এরকম কাপাকাপি করতে থাকবেন। আপনি আর যখন আরো বেশি হিট প্রদান করতে থাকবেন, ওই সেম কঠিন পদার্থে আরো বেশি হিট প্রদান করবেন, তখন সে ধীরে ধীরে কাঁপতে 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 একটু দূরে সরে যাবে। যখনই কাঁপতে কাঁপতে একটু দূরে সরে যাবে কণা দুইটি, তখনই সেটি কঠিন পদার্থ থেকে, এটি যে কঠিন ছিল সেই কঠিন থেকে তরলে রূপান্তর হয়ে যাবে। এবার ওই তরল পদার্থকে যখন আমি আরো হিট দিতে থাকবো, তখন এই যে দুইটি কণা আছে, এই দুইটি কণা তখন বিক্ষিপ্ত হয়ে ছোটাছুটি শুরু করে দেবে। তখন বিক্ষিপ্ত হয়ে ছোটাছুটি যখন শুরু করে দিবে, তখন সেটা হয়ে যাবে বায়বীয়। তাহলে বুঝতে পারছেন কণার গতিতত্ত্বটা কি? কণার গতিশক্তি এবং যে ইন্টারমলিকুলার এনার্জি, এই দুইটার মাধ্যমে, দুইটা দিয়ে আমি যদি সেই পদার্থটি কঠিন অবস্থায় আছে কি তরল অবস্থায় আছে কিনা বায়বীয় অবস্থায় আছে, এটা যদি আমি ব্যাখ্যা যেটার মাধ্যমে দেওয়া হয়, সেটাই হচ্ছে কণার গতিতত্ত্ব। আচ্ছা, এবারে আসছে আমাদের ব্যাপন ও নিঃসরণ, দুইটি কিন্তু খুবই সিমিলার একটা ঘটনা, একদমই সিমিলার একটি ঘটনা ঘটে, কিন্তু এর ভিতরে কিছু পার্থক্য থাকে। এই পার্থক্যগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে যে ব্যাপন এবং নিঃসরণের ভিতরে কি কি পার্থক্য থাকতে পারে। ব্যাপনটা কি? ব্যাপনটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্তভাবে একটা বস্তু ছড়িয়ে পড়া, মানে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব দিকে, সব দিকে ওইটা ছড়িয়ে পড়া। আর নিঃসরণটাও কিন্তু ওই ছড়িয়ে পড়াটাই হয়, কিন্তু এদের ভিতরে কিছু পার্থক্য আছে। ব্যাপন হচ্ছে ডিফিউশন, আর নিঃসরণ এটা হচ্ছে ইফিউশন। যাই হোক, আমরা ব্যাপন আর নিঃসরণের ভিতরে যদি পার্থক্য খুঁজতে যাই, তাহলে ব্যাপনের ক্ষেত্রে ব্যাপন ঘটার জন্য আমাদের কোনো চাপের প্রয়োজন নেই, কিন্তু নিঃসরণের ঘটার জন্য আমাদের চাপের প্রয়োজন আছে। ব্যাপন হচ্ছে স্বতঃস্ফূর্ত, যে এটা লিখছি না কারণ চাপের যদি প্রয়োজন না হয় সেটি তো স্বতঃস্ফূর্ত ভাবেই ঘটবে। ব্যাপন কঠিন
তরল বায়বীয়, তিন মাধ্যমেই সম্ভব হয়, কিন্তু নিঃসরণ শুধুমাত্র বায়বীয়র ক্ষেত্রে সম্ভব হয়। কিভাবে? এখন প্রথমের এক্সপেরিমেন্টে আমাদের আসা যাক। আর একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে ব্যাপন ঘটার পূর্বে যে জিনিসটাই ঘটে সেটাই কিন্তু আবার নিঃসরণ। একটি টেস্টের মাধ্যমে আপনাকে বোঝাবো যে সেখানে নিঃসরণ এবং ব্যাপন দুইটি একসাথেই ঘটছে। এখন ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রয়োজন হচ্ছে না। কিভাবে? আপনি যদি একটি পারফিউমের বোতল আপনার রুমের ভিতরে খোলা রেখে দেন, তাহলে কিন্তু আপনি যখন রুম থেকে ধরেন বেরিয়ে গিয়েছেন পারফিউমের বোতল খোলা রেখে, আপনি 1 ঘন্টা পরে রুমে এসে দেখবেন যে ওখানে অনেক সুগন্ধি আপনি পাবেন। কারণ ওই যে একটা হাই কনসেন্ট্রেশনের ভিতরে যে ছিল সুগন্ধিটা, ওইটা ধীরে 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 কি হয়েছে, সম্পূর্ণ ইয়েতে চলে এসেছে, সম্পূর্ণ সারফেসের ভিতরে ছড়িয়ে গেছে। এবার এটা ধরেন হচ্ছে বায়বীয়ের একটা উদাহরণ গেল। এবার তরলের উদাহরণ কি হতে পারে? তরলের উদাহরণ আপনাদের বইতে দেওয়া আছে যে ধরেন একটি পানির ভিতরে আপনি যদি নীল দেন, নীলটা কি? নীল হচ্ছে কাপড় পরিষ্কার করার একটি উপকরণ। সাদা পোশাক পরিষ্কার করার পরে, ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করার পরে নীল ব্যবহার করলে ওই পোশাকটার রংটা মানে থেকে যায়, মানে পোশাকটার রংটা ডিসকালার হয়ে যায় না। তো এই যে নীল আপনি যদি একটা পানির ভিতরে দেন, নীলও তরল পদার্থ, আবার পানিও তরল পদার্থ। আপনি যখন নীলকে তরলকে তরলের ভিতরে দিবেন, তখন কি হবে? ও ধীরে ধীরে, আপনি যদি নাও গোলান ওইটা, তাহলে ধীরে ধীরে অল্প পানিতে যদি আপনি কয়েক ফোঁটা নীল দেন, ওটা ধীরে 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 সম্পূর্ণ পানিতেই মিশে ওইটা কি হয়ে যাবে? সম্পূর্ণ পানি নীল হয়ে যাবে। তাহলে তরলের উদাহরণ এটা। আরেকটা হতে পারে কঠিনের উদাহরণ। আপনি যখন পানির ভিতরে লবণ গুলান বা চিনি গোলান, যখন আপনি পানির ভিতরে লবণ দিয়ে দেন, লবণ দিয়ে ওইটা রেখে দিলে, অনেকক্ষণ যদি রেখে দেন, তাহলে ওই যে অনেকক্ষণ পরে ওইটা কিন্তু একাই ওর ভিতরে দ্রবীভূত হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি ওই প্রসেসটা সম্পূর্ণ করার জন্য আপনি হচ্ছে ওইটা নাড়াচাড়া করেন যাতে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আপনি যদি অমন ভাবে রেখে দেন, অনেকক্ষণ পরে এসে দেখবেন যে ওই লবণ ওই পানির ভিতরে এমনিতে সম্পূর্ণ পানিতে মিশে গেছে। এটা হচ্ছে কঠিনের উদাহরণ গেল। আর এই যে ইফিউশন বা আমাদের যে নিঃসরণ আছে, নিঃসরণের উদাহরণ আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাই। এই যে ধরেন হচ্ছে একটা রুম স্প্রে, এটা কিন্তু খোলাই আছে, কিন্তু এর ভিতর থেকে কিন্তু কোনো ভিতর থেকে হাই কনসেন্ট্রেশন থেকে বাইরে কোনো কিছু আসতে পারছে না। কারণ কি? এর একটা সিস্টেম করা আছে যে চাপ না প্রয়োগ করলে এই জিনিসটা বেরাতে পারবে না। চাপ প্রয়োগ যদি আমি করি, তাহলে কি হচ্ছে? যখনই চাপটা প্রয়োগ করলাম, হাই কনসেন্ট্রেশন থেকে একটা জিনিস মানে গ্যাসীয় পদার্থ বাইরে বেরিয়ে চলে আসলো। এবার আমি এখানে স্মেলটা পাচ্ছি। এই যে আসার পরে এটা এবার পুরো ঘরটাতে ধীরে 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 সম্পূর্ণ রুমে এটা ছড়িয়ে যাবে। এই যে এইটা যখন বের হলো ভিতর থেকে, এই যে এখন নিঃসরণ ঘটছে, এবার এই নিঃসরণ ঘটার পরে সম্পূর্ণ ঘরে যখন এটা ধীরে 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 ছড়িয়ে পড়বে, সেটা হচ্ছে ব্যাপন। তাহলে নিশ্চয়ই আপনি নিঃসরণ আর ব্যাপনটা ক্লিয়ার হয়েছেন। আপনাদের বইয়ে ব্যাপনের টেস্ট বোঝার জন্য একটি ব্যাপন পরীক্ষা দেওয়া আছে। পরীক্ষাটা যদি আমি আপনাদের করিয়ে দেখাই, তাহলে এমন হয়। ধরেন একটি কাঁচদণ্ড আপনি এখানে নিলেন, এবার এই কাঁচদণ্ড নেওয়ার পরে এখানে তুলা দিলেন, ভেজা তুলা, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের। আর এখানে দিলেন তুলা, সেটা হচ্ছে
একটি ক্ষারের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এবার আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস অ্যাসিড প্লাস ক্ষারের বিক্রিয়া করি তাহলে আমরা কি পাই? লবণ এবং পানি। অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস H2O। দেখেন তাহলে এখানে যদি আমি এটা বিক্রিয়া করে দিই তাহলে এই দুইটা জিনিস আমি পাবো। এই বিক্রিয়া করার পরে ধরেন এইটা 10 সেন্টিমিটারের একটি কাঁচ নল। আপনি তখন দেখতে পারবেন এইটা যদি মাঝামাঝি অবস্থা হয়, আপনি এই জায়গাতে সাদা ধোঁয়া দেখতে পারবেন। সাদা ধোঁয়া, সেই সাদা ধোঁয়াটা কিসের? সেই সাদা ধোঁয়াটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের। অ্যামোনিয়াম ক্লোরাইড এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পূর্ণটাই কিন্তু ধীরে ধীরে যাচ্ছে, ব্যাপিত হচ্ছে। আর এখান থেকে ব্যাপিত হচ্ছে কি? অ্যামোনিয়া। এখানে কিন্তু আপনার অ্যামোনিয়াম আছে আর অ্যামোনিয়া আছে। এখানে NH4+ এটা কিন্তু হচ্ছে আয়ন, আর এটি হচ্ছে একটি গ্যাস, যার কারণে এটি ব্যাপিত হবে এখানে। তো কেন মাঝামাঝি অবস্থায় ধোঁয়া না হয়ে এই সাইডে আসলো বা এই সাইডে কেন গেল না? কারণ হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ভর কত? সালফিউরিক অ্যাসিডের ভর আমরা জানি হচ্ছে হাইড্রোজেনের ভর হচ্ছে 1 আর ক্লোরিনের ভর হচ্ছে 35.5। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর কত হচ্ছে? 36.5। আর অ্যামোনিয়ার এটার ক্ষেত্রে কি হচ্ছে? নাইট্রোজেনের ভর কত? 14। আর 3 হাইড্রোজেনের ভর আমরা এখানে জানছি 1, তাহলে 3 হাইড্রোজেন হচ্ছে 3, তাহলে অ্যামোনিয়াম হচ্ছে 17। তাহলে দেখেন তো, ধরেন একজন স্বাস্থ্যবান ব্যক্তি, আমার মতো একজন স্বাস্থ্যবান ব্যক্তির সাথে একজন পাতলা ব্যক্তির দৌড় প্রতিযোগিতা হচ্ছে। এখন এই দৌড় প্রতিযোগিতায় কে জিতবে? নিশ্চয়ই আমি হেরে যাব। কারণ কি? আমি স্বাস্থ্যবান ব্যক্তি, আমি দৌড়াতে পারবো না। কিন্তু আমার এক বন্ধু আছে, সে পাতলা চিকন একটা ব্যক্তি, খাওয়া দাওয়া করে না। ধরেন সে যদি আমার সাথে দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় তাহলে সে জিতে যাবে। কেন জিতবে? সে বাতাসের সাথে এমন বডি, এমনই হালকা যে বাতাসের সাথে উড়ে চলে যাবে, তার কারণে সে জিতে যাবে। তাহলে এখানে আপনি ভাবেন তো, এখানে এটার ভর কম, এটার ভর বেশি। তাহলে যার ভর বেশি সে হচ্ছে কম দৌড়াতে পারবে, আর যার ভর কম সে বেশি দৌড়াতে পারবে। তাহলে কি এইটার ভর যেহেতু কম, ধরেন দুই প্রান্ত থেকে, এই প্রান্ত থেকে আমি দৌড় শুরু করলাম আর এই প্রান্ত থেকে আমার বন্ধু দৌড় শুরু করলো। এখন আমি দৌড়াতে পারছি না, দুইটা একই সময় যাচ্ছে, সময়ে দৌড়াচ্ছি, দৌড়াতে ও আমি সেম সময়ে এত দূর পার চলে এসেছে, আর আমি যেহেতু স্বাস্থ্যবান ব্যক্তি আমি না যেতে পেরে এই পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছি। এই জায়গায় এসে আমাদের দেখা হয়েছে, তার কারণে এই জায়গাতেই সে সাদা ধোঁয়াটা উৎপন্ন হয়েছে। এখন নবম দশম শ্রেণীর এই বইতে গ্রাহামের ব্যাপন সূত্র নাই, এটা ইন্টারমিডিয়েটে আছে। আপনাদের বইতে যেহেতু নাই সেহেতু আপনাদের আমি এটা শেখাবো না। যদি তাও লাগে আপনাদের, তাহলে আপনারা আমাকে জানাতে পারেন, আমি আপনাদের শেখাবো। এটা অনেক স্কুলে আছে, তারা হচ্ছে শিক্ষার্থীদের শেখায় সিলেবাসের বাইরেও একটু এক্সট্রা ভাবে নলেজ দেওয়ার জন্য, যাতে তারা ইন্টারমিডিয়েট লাইফে যে তাদের যে নতুন বন্ধুরা আছে তাদের সাথে যে কম্পিট করতে পারে, তাদের সাথে যে কম্পিটিশনে অংশ নিতে পারে। কিন্তু আমরা যারা আছি, আমরা যারা শিখি নাই, আমরা কি করব? আমরা ওই জিনিসটা যদি না জানি, আমরা ইন্টারমিডিয়েটে যে ওটা জানতে পারবো না। তাই যদি আপনারা কেউ দেখে থাকেন নবম শ্রেণীর, আপনারা যদি শিখতে চান গ্রাহামের ব্যাপন সূত্রটা, আমি ছোটভাবে 10 মিনিটের একটি ক্লাসে গ্রাহামের ব্যাপন সূত্র শিখিয়ে দেব। কিন্তু শুধু এখন একটু দেখে রাখুন গ্রাহামের ব্যাপন সূত্রটা। সেটা হচ্ছে, ধরেন এইটা হচ্ছে ব্যাপন হার সমান d2/d1, অর্থাৎ এই একটি গ্যাসের ব্যাপন হার এটা সমানুপাতিক হবে
1/d1, মানে ওর ভর, সরি, আচ্ছা এটা হচ্ছে সূত্র। আর r2 সমান কি হবে তাহলে? এটা শুধু সূত্রটা দিয়ে রাখছি, এখানে হচ্ছে আমি কিছু আলোচনা করছি না এটা নিয়ে, কারণ আপনাদের বইতে নাই। অনেকটা সময় আমি নিয়ে নিচ্ছি, এত সময় নেওয়া উচিত না আমার। আচ্ছা, মোমের 3 অবস্থা, এটা আপনাদের লাগবে না, এটা হচ্ছে একদমই না আসার মতো একটা জিনিস। মোমের 3টা অবস্থা থাকে, এটাই শুধু আপনি জেনে রাখবেন যে একটা মোমকে যদি আপনি মোমবাতিকে যদি আপনি জ্বালান, তাহলে ও যখন জ্বলবে তখন ধীরে ধীরে ওখান থেকে একটি গ্যাস মতো আপনি দেখতে পারবেন যে একটা শিখা তৈরি হচ্ছে, হালকা একটু বুঝতে পারবেন, ওইটা হচ্ছে ওর বায়বীয় অবস্থা। আর মোম যখন গলতে গলতে নিচে যখন পড়ে, ওইটা হচ্ছে ওর তরল অবস্থা। আর নিচে পড়ার পরে দেখবেন ওইটা আবার কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে সলিডে পরিণত হয়, ওইটা হচ্ছে ওর কঠিন অবস্থা। এটা হচ্ছে মোমের 3 অবস্থা। এবার গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক, আপনাদের বইতে হচ্ছে গলন এবং স্ফুটন, গলন এবং স্ফুটন, গলন এবং স্ফুটন। গলন এবং স্ফুটন হচ্ছে প্রক্রিয়া, প্রসিডিওর। যে প্রসিডিওরে কঠিন পদার্থ গলতে শুরু করে সেটা গলন, এবং যে প্রক্রিয়ায় তরল পদার্থ ফুটতে শুরু করে সেটা হচ্ছে স্ফুটন। এটা হচ্ছে প্রসিডিওর মানে প্রক্রিয়া। আর গলনাঙ্ক, যখন আমি বলবো গলনাঙ্ক যখন বলবো, তখন এটা হচ্ছে ওই যে তাপমাত্রা, স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক। স্ফুটনাঙ্ক এটা হচ্ছে তাপমাত্রা, মানে যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে সেটা হচ্ছে তার গলনাঙ্ক, এবং যে তাপমাত্রায় তরল পদার্থ ফুটতে শুরু করে বা বায়বীয় অবস্থায় যেতে শুরু করে সেটা হচ্ছে তার স্ফুটনাঙ্ক। এটা হচ্ছে ওর তাপমাত্রা। চাপ থাকবে কত? এখানে হচ্ছে চাপ থাকবে, চাপ হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার চাপে আপনার পানির গলনাঙ্ক, সরি বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এবং পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। বরফ যখন গলে, তো বরফ গলানোর প্রক্রিয়া হচ্ছে গলন, আর পানি ফোটানোর প্রক্রিয়া স্ফুটন। আর ওই যে তাপমাত্রায় গলে সেটা গলনাঙ্ক, যে তাপমাত্রায় ফোটে সেটা স্ফুটনাঙ্ক। এটা আপনাদের এতটুকু জানলেই হবে। এখন আপনাদের এখানে ওই যে দেখবেন কিছু টেস্ট দেওয়া আছে, গলনাঙ্ক টেস্ট বা স্ফুটনাঙ্ক টেস্ট, যেগুলো হচ্ছে নিজে করো বা হচ্ছে আমি ঠিক মনে করতে পারছি না, যেগুলো হচ্ছে ঘর কেটে দেওয়া আছে, ওর ভিতরে দেখবেন সালফার বা এমন কিছু হচ্ছে গলনাঙ্ক দেওয়া আছে, ওইগুলো একটু দেখে রাখবেন। ওইগুলো হচ্ছে এমসিকিউতে আসে, এমসিকিউতে আসার মতো। আর এই যে স্ফুটনাঙ্ক সংজ্ঞা, গলনাঙ্ক সংজ্ঞা, এগুলাতে যখন আপনি উচ্চতর শ্রেণীতে উঠবেন তখন এগুলা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে, তখন আরো কমপ্লিকেটেড হতে থাকবে। এখন যেহেতু নিচের ক্লাসে আছেন, এখন নিচের ক্লাসে থাকার কারণে সহজভাবে শিখে যান। সহজ থেকে শিখতে শিখতে আপনি আস্তে আস্তে ওই যে কমপ্লেক্সের ভিতর বা কম্পাউন্ডের ভিতরে ঢুকবেন। এখন সিম্পল আছেন, ধীরে ধীরে কমপ্লেক্সে যাবেন, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাবেন। এখন সিম্পল থাকেন। এবারে আমরা যাব হচ্ছে বরফের তাপ প্রদান, যে হচ্ছে গ্রাফ আছে, এইটা হচ্ছে বরফের তাপ প্রদানের গ্রাফ, আর এটা হচ্ছে জলীয় বাষ্পের শীতলীকরণের গ্রাফ। এই গ্রাফটা হচ্ছে যখন আমি 9-এ উঠেছিলাম, 9-এ প্রথম দেখেছিলাম, প্রথম দেখে আমার একটু সময় লেগেছিল যে এটা আসলে কি বোঝাচ্ছে। 9-এ আপনি যখন প্রথম দেখবেন, আপনি কিন্তু প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, প্রথম বই পেয়েই পড়বেন, তখন আপনার কাছে এটা মনে হবে যে অনেক বড় কিছু। কিন্তু আপনি এখন যারা 10ম শ্রেণীতে আছেন বা উচ্চতর শ্রেণীতে আছেন, তাদের কাছে এই জিনিসটা কিছুই মনে হবে না। তো দেখুন এই জিনিসটা আসলে কি। ধরেন এই যে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা,
-40°C তাপমাত্রায় ও আছে হচ্ছে বরফ। এখন আমরা কি জানি বরফের গলনাঙ্ক কত? বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C তাপমাত্রা। তাহলে এই যে ধরেন একে তাপ প্রদান করা হচ্ছে, বরফকে তাপ প্রদান করা হচ্ছে, ও তাপ গ্রহণ করছে, নিজের ভিতরে তাপ অ্যাবজর্ব করছে। অ্যাবজর্ব করতে করতে যখন -40°C থেকে 0°C যাবে, তখন দেখেন এখানে একটা সময় নিচ্ছে। এটা কিন্তু নিজের একটু সময়ের পরিবর্তন। এখানে দেখেন একটু সময় নিল এ বি। এই যে সময় নিল, কেন সময় নিচ্ছে? ও তো 0°C যে ডাইরেক্ট বরফ থেকে পানিতে পরিণত হয়ে যেতে পারতো, কেন হলো না? কেন সময় নিচ্ছে? এটা হচ্ছে ওর গলনাঙ্কর সময়কাল, বা হচ্ছে ধীরে 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 বরফ থেকে কিসে পরিণত হচ্ছে? বরফ থেকে পানিতে পরিণত হচ্ছে। একটা বরফ যখন গলা শুরু করে সেটা কি একবারেই গলে যায়? 0°C যদি আপনি একটা ফ্রিজ থেকে একটা জিনিস -40 থেকে বের করে 0-তে রাখেন, ওকে একবারেই পানিতে পরিণত হয়? ধীরে 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 ও পানিতে পরিণত হয়। তাহলে -40°C বরফ এখান থেকে যাবে হচ্ছে 0°C বরফ প্লাস পানি। মানে এই অবস্থাতে ও বরফেও থাকবে এবং পানিতেও থাকবে। যতক্ষণ না পানিতে পরিণত হচ্ছে সম্পূর্ণটা, ও ততক্ষণ পর্যন্ত আর তাপ অ্যাবজর্ব করে উপরে উঠবে না, ওই জিরোতেই থাকবে এবং তাপ অ্যাবজর্ব করতে করতে সম্পূর্ণ যখন পানিতে পরিণত হবে, এটা হচ্ছে বরফ, সম্পূর্ণ যখন পানিতে পরিণত হবে, এই হচ্ছে পানি, তখন আবার ও তাপ অ্যাবজর্ব করা শুরু করবে। তাপ অ্যাবজর্ব করে কি করবে? সময়ের সাথে সাথে তাপ অ্যাবজর্ব করতে করতে ধরেন এখানে 5 মিনিট সময় লেগেছে। তাপ অ্যাবজর্ব করতে করতে যখন 100°C পৌঁছাবে, 100°C হচ্ছে ওই পানির স্ফুটনাঙ্ক। একটা পানি 100°তে পৌঁছানোর পরে ও কি একবারে জলীয় বাষ্পতে পরিণত হয়ে যায়? নিশ্চয়ই জলীয় বাষ্পতে একবারে পরিণত হয় না। ওর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফুটতে থাকে, ফুটে 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 তারপরে ও যে জলীয় বাষ্পে পরিণত হয়। ধরেন আপনি একটা পানিকে 100°C তাপমাত্রায় ফোটাচ্ছেন, ওই 100°C তাপমাত্রায় আপনি দেওয়ার সাথে সাথে কি সেটা বাষ্পে পরিণত হবে? ধরেন আপনি ওই পানিকে আপনার 20 মিনিট ফোটানো লাগবে, তারপরে সে যে জলীয় বাষ্পে পরিণত হবে। এবার 100°র উপরে ধরেন 140°তে গেল, ওই জলীয় বাষ্প তাপমাত্রা অ্যাবজর্ব করে, ওইটাতে আর আমাদের দেখা দরকার নাই। এই যে 100° থেকে যখন এবার এই যে বরফ প্লাস পানি, তারপরে আসলো হচ্ছে 0°C পানি। এবার 0° থেকে গেল 100°C পানি প্লাস জলীয় বাষ্প, জলীয় বাষ্প আচ্ছা হলো। আর তারপরে গেল 100°C জলীয় বাষ্প, তারপরে যাবে হচ্ছে 140°C, মানে ওর উপরে যেতে থাকবে, জলীয় বাষ্প আরো উপরে যেতে পারে। তাহলে এই হচ্ছে এখানে আমার মূল থিমটা। এটা হচ্ছে এবি হচ্ছে এর গলনাঙ্ক সময়কাল, সিডি হচ্ছে এটা হচ্ছে তার গলন রেখা, এবি হচ্ছে গলন রেখা, সিডি হচ্ছে স্ফুটন রেখা। তাহলে যদি বলে এবি কি, এবি হচ্ছে গলন রেখা, সিডি হচ্ছে স্ফুটন রেখা। যদি এই গ্রাফটা দেয়, গ্রাফ দিয়ে যদি আপনাকে বলে যে এই গ্রাফে দেখে আমি পানির গলনাঙ্ক কত বের করো, কিচ্ছু বলা নাই, গ্রাফ দিয়ে পানির গলনাঙ্ক কত, বা আপনি একটা পদার্থ আপনাকে দিয়েছে, সেই জিনিসটা কি আপনি তাও জানেন না, এমন একটি গ্রাফ দিয়ে রেখেছে, এখানে আছে 50°C, এখানে আছে 150°C, এখান থেকে যাচ্ছে এমন, এমন যাচ্ছে এমন। তারপর আপনাকে বলা হলো যে এই পদার্থের স্ফুটনাঙ্ক কত, স্ফুটনাঙ্ক কত, তখন আপনাকে দেখতে হবে এই যে 150-এ যে এই যে স্ফুটন রেখা এটা, তাহলে 150° হচ্ছে স্ফুটন রেখা, দেখে আপনি বুঝবেন এইটার স্ফুটনাঙ্ক 150°C। যদি বলে গলনাঙ্ক কত, গলন রেখা দেখে আপনি বুঝবেন যে এর গলনাঙ্ক হচ্ছে 50°C। আপনারা বুঝতে পেরেছেন যে বরফের তাপ প্রদানটা কি, এই গ্রাফটা কি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন তো শীতলীকরণ,
ওই যে জলীয় বাষ্প হলো, ওই জলীয় বাষ্পকে আমি শীতলীকরণের মাধ্যমে কিসে নিয়ে আনতে পারি, কিভাবে কি করতে পারি। এখানে দেখেন যে 140°C তাপমাত্রার একটি জলীয় বাষ্প আছে, ওটাকে আমি আস্তে আস্তে শীতলীকরণ করছি। শীতলীকরণ করার পরে যখন 100°তে আসবে, তখন কি ও ধীরে 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 জলীয় বাষ্প থেকে পানিতে রূপ নিতে থাকবে। এখন 100°C সে থাকা অবস্থায় যতক্ষণ জলীয় বাষ্প সম্পূর্ণ পানিতে রূপান্তর না হবে, ততক্ষণ পর্যন্ত সে 100°C থাকবে। যখন 100 সম্পূর্ণ জলীয় বাষ্প পানিতে রূপান্তর হয়ে যাবে, তখন সে আবার তাপ ছাড়তে থাকবে। ছাড়তে ছাড়তে যখন 0°তে আসবে, এটা হচ্ছে বাষ্প, এখানে বাষ্প প্লাস পানি, এটা পানি, এটা বরফ। যখন হচ্ছে 100 থেকে যখন শূন্যতে আসবে, এই যে দেখেন শূন্যতে যখন আসলো, এটা তো তার সময়কাল, এটা আমি উপরের গ্রাফে দেখাইছি, এটা হচ্ছে সময়কাল আর এটা এর সময়কাল। তাহলে এই যে পানি যখন 0°C আসলো, তখন ধীরে ধীরে কি ও বরফে রূপ নিতে থাকবে। পানি তো একবারে বরফ হয়ে যায় না। আপনি যখন এই জিনিসটা আপনি দেখবেন যে আপনি পানির বোতল যখন ফ্রিজে রাখবেন পানি নিয়ে, তখন আপনি 20 মিনিট বা 30 মিনিট পরে যে দেখবেন যে সম্পূর্ণ পানিটাই বরফ হয়ে গেছে, যদি হাই ভোল্টেজের দিকে রাখেন। আর যদি আপনি একটা পানির বোতলকে ডিপ ফ্রিজারেটরে রাখার পরে 20 মিনিট 10 মিনিট পরে দেখবেন যে মাঝখানের জিনিসগুলা বরফ হয়ে গেছে, বা কিছু কিছু বরফ হয়ে গেছে, আর কিছু কিছু পানিতে পানি আছে এখনো। সম্পূর্ণটা কিন্তু বরফের রূপ নেয়নি, বরফ প্লাস পানি ওখানে মিশ্রণে আছে। তারপরে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণটা সে বরফ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ও 0°C থাকবে। যতক্ষণ সম্পূর্ণ পানি যখন বরফে রূপান্তর হবে, তখন ও আরো তাপ তখন আরো ছাড়বে, ছেড়ে আরো নিচের দিকে নামতে থাকবে, নেবে ওর ভিতরে দৃঢ়তা আরো বেশি করবে, আরো আপনার দৃঢ় হয়ে যাবে, একজন আর কণাগুলো আরো কাছাকাছি চলে আসবে। তাহলে বুঝতে পারলেন এটা জলীয় বাষ্পের শীতলীকরণের গ্রাফ এবং বরফের তাপ দেওয়ার যে গ্রাফটা, দুইটা হচ্ছে আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ধরেন এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা যদি আপনি উল্টে দেন, তাহলে এটা হচ্ছে এইটার ক্ষেত্রে প্রযোজ্য, আর এই সেম জিনিসটা যদি আপনি উল্টাই দেন, তাহলে এইটা হয়ে যাবে। না, একটু আলাদা হবে, একটু আলাদা হবে, যে প্রথমে 140° জলীয় বাষ্প আছে, ওইটা আসলো জলীয় বাষ্প প্লাস পানি এখানে, তারপরে এখানে যে হবে পানি, তারপরে এখানে যে হবে পানি প্লাস বরফ, আর এখানে যে হবে শুধু বরফ, এগুলো বরফ, মানে একটু উপর নিচ হয়ে যাবে ব্যাক আসার সময়। বাষ্পীভবন এবং ঘনীভবন, পাতন ও ঊর্ধ্বপাতন। এই অধ্যায়ের শেষে শুধুমাত্র আপনাদের ছিল পাতন ও ঊর্ধ্বপাতন। আমি বাষ্পীভবন এবং ঘনীভবনকেও আলাদা করে নিয়েছি আর জিনিসটা বোঝানোর জন্য। ধরেন আপনাকে আমি একটা জিনিস বোঝাই যে পাতনটা কি। পাতন হচ্ছে একটি পদার্থকে তাপ প্রদান করে, তরল পদার্থকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করা, এবং ওই বাষ্পকে আবার ঠান্ডা করে তরলে পরিণত করা, এইটা হচ্ছে পাতন। এবং এই যে বাষ্পীভবনটা কি, ধরেন তরল পদার্থ আপনি যখন তাপ দিচ্ছেন, ধরেন আমি পরে লিখছি যে তরল পদার্থ আপনি তাপ দিচ্ছেন, তাপ দিয়ে যে ও যখন বাষ্পে পরিণত হয়ে গেল, এইটি হচ্ছে বাষ্পীভবন। আর ওই বাষ্পকে আপনি যখন আবার হচ্ছে ফ্রিজিং করে বা হচ্ছে তাপ ওর ভিতর থেকে বের করে ঠান্ডা করে আপনি যখন আবার তরলে পরিণত করবেন, সেটা হচ্ছে ঘনীভবন। আর পাতনটা কি, পাতন হচ্ছে বাষ্পীভবন প্লাস ঘনীভবনের সমন্বয়ে গঠিত, সেটা হচ্ছে পাতন। ধরেন এটি কোথায় ইউজ হয় এটা আপনার জানতে হবে। আপনি হচ্ছে চিনি এবং পানি মিশাইছেন, চিনি এবং পানি মিশালে কি তৈরি হয়ে যায়, শরবত তৈরি হয়ে যায়। এখন আপনি মনে করলেন আপনি শরবত খাবেন না, আপনার ডায়াবেটিস আছে, যারা বড়রা আছেন ধরেন আপনারা ডায়াবেটিস আছেন, আর বাচ্চা কাচ্চা তো তোমরা তো তোমাদের কিসের ডায়াবেটিস, তোমরা হচ্ছে স্ট্রং, অনেক স্ট্রং, তোমাদের কোনো ডায়াবেটিস নাই। ধরো তোমার হচ্ছে দুঃসম্পর্কের এক আত্মীয় যে হচ্ছে তোমাকে সবসময় নাড়ে, তার হচ্ছে ডায়াবেটিস আছে। এবার সেই আঙ্কেল ধরো তুমি তাকে বাসায় আসতে, সে পানি খাবে, তুমি হচ্ছে চিনি দিয়ে দিছো, তাই পানির ভিতরে চিনি গুলাই দিয়েছো।
এবং খেতে দিয়েছো, খেতে দিয়ে সে প্রথম চুমুকে দিয়ে দেখছে যে হচ্ছে এখানে পানি আর হচ্ছে মানে তুমি শরবত খেতে দিছো তাকে, শিখে হচ্ছে মিষ্টি খেতে পারবে না, ডায়াবেটিস আছে, খেলে তার ডায়াবেটিস বেড়ে যাবে। তখন তোমার বাবা তোমাকে খুব বকছে যে তুই কি করছিস, এটা করা ঠিক হয়নি, বা তোমার মা খুব বকছে তোমাকে, শুধু কি বাবারাই বকে? এবার বকতে বকতে কি হচ্ছে, তাহলে তোমাকে এখন কি করতে হবে, তোমাকে বলেছে যে তোকে এই পানি এই শরবতই আবার পানিতে রূপান্তর করে আমাকে দিতে হবে। তাহলে তুমি শরবত বানিয়ে ফেলেছো, তুমি ওই শরবতকে কিভাবে আবার পানিতে রূপান্তর করবা? তাহলে দেখো তো, এখানে ধরো এখানে একটি পাত্রে তুমি ওই যে শরবতটা নিয়েছো, এটা হচ্ছে শরবত, শরবতটা নিয়েছো, আর এরকম হচ্ছে দণ্ড দিয়ে এইদিকে আরেকটা পাত্র রেখেছো, এদিকে আরেকটা পাত্র রেখেছো এমন। এবার তুমি এই যে শরবতটা আছে এখানে নিচ থেকে তুমি হিট প্রদান করছো, নিচ থেকে হিট প্রদান করছো, অনেক জোরে হিট প্রদান করছো। আমি মোমবাতির ছবি আগে গেলাম, আসলে মোমবাতি না, ওইটা ধরো যে হচ্ছে তুমি আগুন ধরাই দিয়েছো, এটা এমন একটা পাত্র তৈরি করে তুমি এটাতে শরবত রেখে নিচ থেকে তাপ প্রদান করছো। তাপ প্রদান করার পরে তুমি আমাকে এইবার বলো পানির গলনাঙ্ক কত? পানির গলনাঙ্ক হচ্ছে 100°C। এবার চিনির গলনাঙ্ক কত? এটা আমাকে দেখে জানাবা যে চিনির গলনাঙ্ক কত। চিনির গলনাঙ্ক হচ্ছে সরি আমি আর একটু ভুল হয়ে গেল, যে পানির স্ফুটনাঙ্ক কত? পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C। আর ওই চিনির ক্ষেত্রে তুমি চিনিটা আমাকে জেনে বলবা। এবার যখন হচ্ছে তুমি দিচ্ছ, হিট দিচ্ছ, এটা আমি তোমাকে বলে দিই যে চিনির স্ফুটনাঙ্ক পানির স্ফুটনাঙ্ক থেকে বেশি। তাহলে তুমি যখন হিট দিচ্ছ, ধরো 100°C তাপমাত্রায় পৌঁছালো ওই জিনিসটা, 100°C তাপমাত্রায় পৌঁছানোর পরে ও তো এখান থেকে বাষ্প হতে থাকবে না, বাষ্প হয়ে 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 এখানে তো কোনো পথ নাই বের হওয়া, সব পথ বন্ধ, ও এখানে এসে বাষ্পগুলা জমা হবে। এখানে বাষ্পগুলা জমা হলো, এখান থেকে তাহলে সম্পূর্ণ পানি 100°C কি বলছিলাম, যতক্ষণ 100°C থাকবে ততক্ষণ পানি বাষ্প হয়ে চলে আসবে, এখান থেকে বাষ্প হতেই থাকবে, বাষ্প হয়ে সব এখানে চলে আসবে। আর এখানে কি থেকে যাবে? এখানে চিনি থেকে যাবে। আর এই যে এখানে চলে আসলো, আসার পরে এই জায়গাতে কি হিট দেওয়া হচ্ছে, একে তো হিট দেওয়া হচ্ছে না, এটি ধরো রুম টেম্পারেচারে আছে, তাহলে ও কি করবে, 100°C এর বাষ্পটা ধীরে 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 নিচে নামতে থাকবে, ওর টেম্পারেচার লো হতে থাকবে, টেম্পারেচার লো হয়ে হয়ে তখন এখানে আবার পানি তৈরি হয়ে যাবে। আর এই পানিকে আমি তখন বলবো এই পানিটা হচ্ছে পাতিত পানি বা ডিস্টিল ওয়াটার। এই পানিটা হচ্ছে সবথেকে বিশুদ্ধ পানি হয়ে গেল। এবার তুমি তোমার সেই আঙ্কেলকে যে বলবা, আঙ্কেল এই নেন আপনার জন্য আরো বিশুদ্ধ পানি নিয়ে এসেছি, আমার বাড়িতে যত বিশুদ্ধ পানি ছিল তার থেকে বেশি বিশুদ্ধ পানি নিয়ে এসেছি। আর এখানে যেহেতু ওর স্ফুটনাঙ্ক কম ছিল, পানির স্ফুটনাঙ্ক কম ছিল, তাই এখানে চলে আসলো, আর এখানে তোমার চিনি থেকে গেল। এখান প্রক্রিয়াটা কি হলো, এখানে বাষ্পীভবন হলো, আর এখানে যে ঠান্ডা হয়ে এখানে পানিটা তৈরি হয়ে গেল, আবার এটা হচ্ছে ঘনীভবন হলো। আর সম্পূর্ণ প্রক্রিয়াটা কি হচ্ছে, সম্পূর্ণ প্রক্রিয়াটা হচ্ছে পাতন প্রক্রিয়া। বুঝতে পারছো? তাহলে পাতন কি? পাতন হচ্ছে, পাতন সমান বাষ্পীভবন, বাষ্পীভবন প্লাস ঘনীভবন। তাহলে আমরা পাতনের সংজ্ঞা দিতে কি পারি, যে তরল পদার্থকে প্রথমে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করার পরে ওই বাষ্পকে যদি আমি আবার তাপ বের করে বা শীতলীকরণ করে যদি আমি তরলে পরিণত করতে পারি, তাহলে তাকে আমি বলবো পাতন। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে এটা মুছে দিই। এবার আমরা পড়বো হচ্ছে ঊর্ধ্বপাতন পদার্থ। হচ্ছে আরো একটা মুসিবতের জিনিস, ঊর্ধ্বপাতন পদার্থ। সবকিছুর ভিতরে কিছু না কিছু ব্যতিক্রম থাকে। আপনার ব্যাচেও কিছু একজন ব্যক্তি আছে এমন ব্যতিক্রম, কারোর সাথে কথা বলে না, মিটমিটি শয়তান, দেখে মনে হয় যে ভালো মাছ উল্টে খেতে পারে না, কিন্তু ও হচ্ছে ব্যাচের ভিতরে সবচেয়ে বেশি শয়তান। কেমন আছে না? আছে। খালি ঊর্ধ্বপাতন পদার্থ, ঊর্ধ্বপাতন পদার্থ,
ঊর্ধ্বপাতনটা কি প্রথমে আমাকে জানতে হবে ঊর্ধ্বপাতনটা কি। ঊর্ধ্বপাতন হচ্ছে আমরা জেনারেলি কি জানি যে কঠিন পদার্থকে তাপ প্রদান করলে সেটা তরল পদার্থে রূপান্তরিত হয়, আবার ওই তরলকে তাপ প্রদান করলে সেটা বায়বীয়তে পরিণত হয়। আর ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে আপনি একটা কঠিন পদার্থকে যখনই তাপ প্রদান করবেন সে তরলে পরিণত না হয়ে সরাসরি বায়বীয়তে পরিণত হয়ে যাবে। মানে সে তার ধর্মই হচ্ছে কঠিন থেকে তাপ প্রদান, আমি কঠিন পদার্থ, আমাকে তুমি তাপ প্রদান করো, আমি বায়বীয়তে রূপান্তর হয়ে যাবো, আমার তরল ভালো লাগে না, মানে ঝাঁপ দেয়, তরলে সে থাকে না। তাহলে এমন কিছু কিছু পদার্থ আছে যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা আপনাদের বই থেকে আপনি একটু দেখে নেবেন, আমার এই মুহূর্তে আমার স্মরণে আসতেছে না। আপনার বইয়ের লাস্ট পেজের এই অধ্যায়ের শেষ যে পেজ যেখান থেকে অনুশীলনী শুরু সেখানে একটু ডিসক্রাইব করা, তার আগের পেজে এটা দেওয়া আছে, এই পদার্থগুলা সেখানে দেওয়া আছে, পদার্থগুলো একটু দেখে নেবেন। তো এই যে ঊর্ধ্বপাতন, এই ঊর্ধ্বপাতন কিভাবে কিসের জন্য ব্যবহার করা হয়, ঊর্ধ্বপাতন কেন করতে হয়, তাহলে আপনাকে এই জিনিসটা আমি বোঝাই। ওই যে পাতন বোঝালাম না, তাহলে আমি ঊর্ধ্বপাতনে বুঝাই দিচ্ছি। একটা রিস্ক ভাইলার হয়েছে, থাক রিস্কটা আপনাদের বলছি না। বুঝতে পারছেন? পাতন বোঝালাম না, ঊর্ধ্বপাতন আপনাদের বুঝাই দিচ্ছি। ধরেন আপনি সোডিয়াম ক্লোরাইড লবণ, এই সোডিয়াম ক্লোরাইডের লবণের ভিতরে এই ঊর্ধ্বপাতন একটি পদার্থ আছে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এবার আপনি বলেন তো সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ পানিতে পড়ে যখন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডে আমি তাপ প্রদান করব তখন সেটা হচ্ছে তরলে পরিণত হবে। খাবার লবণ যদি তাপ অ্যাবজর্ব করে ও কিসে পরিণত হয়, সোডিয়াম ক্লোরাইড তাপ অ্যাবজর্ব করে তরলে পরিণত হয়। আর অ্যামোনিয়াম ক্লোরাইড কি হয়, ও ডাইরেক্ট বায়বীয়তে গ্যাসে রূপান্তর হয়ে যায়, বায়ুতে রূপান্তর হয়ে যায়। তাহলে ধরেন এই দুইটা জিনিসকে আপনি একসাথে নিয়েছেন, নিয়ে নিচ থেকে আপনি তাপ প্রদান করছেন, তাহলে একটা সময় যে এই অ্যামোনিয়াম ক্লোরাইড কি হবে, গ্যাসে রূপান্তর হয়ে যাবে, উড়ে যাবে। আর এই দিয়ে কি হবে, এটা হচ্ছে সেখানে তরল অবস্থায় থেকে যাবে। মানে কি, এটা ডাইরেক্ট বায়বীয়তে হয়ে যাবে। আপনি এটাকে আবার ওই মাধ্যমেই আবার এটাকে হচ্ছে আপনি অ্যামোনিয়াম ক্লোরাইড, আমি এর আগে যে চিত্রটা আঁকাইছিলাম ওটা বারবার আঁকাচ্ছি না, ওই এমন ভাবে ওখানে রাখতে পারেন, সোডিয়াম ক্লোরাইড এখানে থেকে গেল আর এই অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে চলে আসলো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা, বুঝতে পারছি। আর আপনাদের বইতে কিছু চিত্র দেওয়া আছে, যেমন কঠিন পদার্থ এমন হচ্ছে সলিড, এটা সম্পূর্ণ ভরাট করা আছে, তারপরে বায়বীয় পদার্থটা তরল পদার্থটা একটু দূরে দূরে অবস্থান করছে কণাগুলা, আর বায়বীয় পদার্থগুলো অনেক দূরে দূরে এরকম কণা অবস্থান করছে। এটা হচ্ছে কণা, আমি ছোটভাবে বুঝাই দিছিলাম। তাহলে যেখানে দেখবেন কণাগুলো অনেক দূরে দূরে সেটা বায়বীয়, যেটা একটু কাছে কাছে সেটা তরল, আর যেটা একদমই কম্প্যাক্ট অবস্থায় থাকছে সাথে আরেকটার সাথে লেগে থাকছে সেটা হচ্ছে কঠিন। আজকের ক্লাসটা এই জায়গাতেই শেষ হলো। যদি ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনাদের জন্য আমি KM মুর্তজা আহমেদ, বর্তমানে পড়ালেখা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। আমার বন্ধুদের সাথে নিয়ে, আমার কিছু বন্ধুকে সাথে নিয়ে আপনাদের জন্য আমরা সবাই মিলে একটি কোর্স লঞ্চ করছি। সেখানে আপনাদের ফ্রিতে SSC 26 ব্যাচ আপনাদের ফ্রিতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, ইংলিশ এবং আর্টসদের সায়েন্স পড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।